তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত আমরা প্রত্যেকে লিখলাম। তাহলে আমরা জানি যে যে কোনো পদার্থের ক্ষেত্রে এরকম ক্ষেত্রে আমরা যখন সংকেত লিখি তখন চার্জটাকে আমরা কিন্তু ধরে নিই, ঠিক আছে? সেই অনুযায়ী আমরা কিন্তু কাজটাকে এগোই, যোজ্যতাটাকে আমাকে সেরকম ভাবে ধরতে হয়। এবার বলো তো ফেরিক ক্লোরাইডের সংকেত কি হবে? ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইডের সংকেত FeCl3 কি করে হলো স্যার বলবো? বলো। স্যার Fe এর যোজ্যতা হচ্ছে, যেখানে ফেরিক আছে, ইক মানে হচ্ছে বেশি, Fe এর যোজ্যতা হচ্ছে 3 আর Cl এর হচ্ছে যে 1, তাহলে হয়ে গেল FeCl3। কিন্তু Fe তো যোজ্যতা 2 হতে পারতো, 3ই কেন হলো? স্যার ওখানে ফেরাস হলে তাহলে 2 হতো, এখানে ফেরিক আছে যেহেতু, তাহলে এখানে তাই জন্য 3 হয়েছে। ভেরি গুড। তাহলে যখন দুটো পরিবর্তনশীল যোজ্যতা থাকবে তখন যার মধ্যে যেটা বেশি থাকবে সেটাকে আমরা ফেরিক, 3 হচ্ছে, এখানে Cl হচ্ছে 1, তাহলে ফেরাস ক্লোরাইডের সংকেত কি হতো? FeCl2। তাহলে এটার নাম হতো ফেরাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড। আর ওপরটার নাম হলো ফেরিক ক্লোরাইড। ভেরি গুড। তাহলে এটা আমরা আশা করছি বুঝতে পারছি প্রত্যেকে এবারে। সোডিয়াম বাইসালফেটের সংকেত, সোডিয়াম বাইসালফেট, হ্যাঁ স্যার কি হবে? জিশান বলো। Na2SO4, আরেকবার বলো। Na2SO4, না, জিশান বলো। NaHSO4। ভেরি গুড, NaHSO4। কেন বাইসালফেটের সংকেত হচ্ছে, বাইসালফেটের সংকেত হচ্ছে HSO4। তাহলে HSO4 এ যখন সোডিয়ামের যোজ্যতা প্লাস চার্জ আমরা জানি চার্জ হিসেবে যদি ধরি, আর HSO4 এর আমরা জানি মাইনাস, তাহলে -1, তাহলে এটা এখানে এটা এখানে, তার মানে সোডিয়াম NaHSO4 হবে, তাই তো? গুড। আর বলো সোডিয়াম জিঙ্কেটের সংকেত কি হবে? সোডিয়াম জিঙ্কেট, সোডিয়াম জিঙ্কেট, সোডিয়াম জিঙ্কেট বলো। সারিয়া শুনতে পাচ্ছ? অন্যরা যারা বলতে চাইছো হাত তোলো। তানিশা মিদ্দে, খলিশানি বলো তানিশা। স্যার Na2ZNO2। Na2 ZNO2। ভেরি গুড। তাহলে দেখো সোডিয়াম জিঙ্কেটের ক্ষেত্রে যেখানে হচ্ছে ZNO2, ZNO2 জিঙ্কেটের সোডিয়ামের ক্ষেত্রে আমরা জানি চার্জ হচ্ছে +1 আর জিঙ্কেটের ক্ষেত্রে হচ্ছে কত? -2, তাই তো? -2 এখানে আমরা জানি, তাহলে এখানে উল্টে দেখুন পাল্টে গেছে, তাহলে এটা কি হবে? সোডিয়াম জিঙ্কেট। বোঝা গেছে? হ্যাঁ স্যার। সারিয়ার তুমি উত্তর দিলে? আমার তো হয়ে গেছে। আচ্ছা তুমি তাহলে আমাকে বলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত কি হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। স্যার একবার বলুন প্রশ্নটা একবার। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত কি হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত কি হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত কি হবে? সারিয়া, হ্যাঁ স্যার করছি। বলো। KMnO4 কি করে হচ্ছে? K এর চার্জ হচ্ছে +1 আর MnO4 হচ্ছে চার্জ হচ্ছে -1, তাহলে এটা হয়ে গেল KMnO4। ওকে, চলো টিউবিক্লোরাইডের সংকেত হলো কি? CuCl2।
ক্যালসিয়াম ফসফেটের সংকেত কি হবে? স্যার বলবো? ক্যালসিয়াম ফসফেট কে বলবে? দুজন হাত তুলেছে। সারিয়ার বলো ক্যালসিয়াম ফসফেটের সংকেত কি হবে? স্যার PO4CA3 আবার বলো। PO4CA3 না না, আগে তো আমি বলবো। যখন আমরা সংকেত লিখি তখন তো আগে ধাতুকে লিখবো। সুহানা সঞ্জিতা বলো। CA3PO4 whole 2 CH3 CA3PO4 whole 2 ভেরি গুড। কি করে হচ্ছে? C এর চার্জ +2 +2 আর PO4 হচ্ছে -3, তাহলে এর কাছে গেল, তাহলে উল্টে দেখুন পাল্টে গেছে, তাহলে হচ্ছে CH3PO4 হল। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? You see, when I mixed the substance in the beaker with the substance in the test tube, these were my reactants. A chemical reaction occurred. And when a chemical reaction occurs, new substances are formed that weren't there before. These new substances are called the products. Pretty neat, huh? Not as neat as that explosion you almost দুটো পদার্থ নেওয়া হলো, দুটো পদার্থ নিয়ে যে পদার্থ নিয়ে এটা তৈরি হলো সেটাকে বলা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়ক পদার্থ, আর যে নতুন পদার্থটা তৈরি হলো সেটাকে আমরা বলছি প্রোডাক্ট। তাকে আমরা বলছি প্রোডাক্ট। এই রিঅ্যাক্ট্যান্ট হলো এই দুটো, রিঅ্যাক্ট্যান্ট থেকে হলো কি প্রোডাক্ট। New substances are called the products. Pretty neat, huh? Not as neat as that explosion you almost promised. Can we see another chemical reaction? Why, certainly. In fact, there's one happening right behind me. That's the bike you ride to school every day? The one and only. Why is it so brown? Well, the non-scientific answer is I had to start using a hand-me-down after my last bike got run over by a plantain truck. Long story. Talk to me after class. But the real answer is that the metal on this bike is undergoing a chemical reaction that is slowly producing rust. See the orange streaks? Do we? Speaking of orange streaks, hello! Well, hey, Bunsen, how's it going? You enjoying my lesson so far? It's fabulous! Just like your taste in original Frankel prints. Ooh. But you might be surprised how challenging this can be for students. Well, I'm trying to keep things simple by not getting into the nitty-gritty just yet. But that nitty-gritty is where it's at. Students tend to have a better understanding of chemical reactions when they're asked to explain what they see in terms of atoms and molecules. This can begin with teaching the concept of a substance. So instead of just saying that metal is producing rust, you might explain what makes up that metal. One of those things is called iron, made up of iron atoms. Give it a whirl. Okay, class. Let's see if we can, like my spinning instructor says, dig deep and put the pedal to the metal. Who can tell me the difference between an atom and a molecule? So, as I was saying, the metal making up this bicycle contains iron, which is made up of iron atoms. Who are you winking at? These atoms can undergo a chemical reaction that produces rust. I think they're really starting to get it now. We're off to a grade A start, but we might be getting a little ahead of ourselves. Let's take a peep inside of Mars' noggin, These atoms can undergo a chemical reaction that produces rust. Okay, for the record, I'm much more graceful than that. See, Amar is just starting to understand what happens with atoms in chemical reactions. But, as you can see... Where'd those oxygen atoms come from? Well, he is right that rust is made up of more than just iron. But where did he think those atoms came from, I realize now that I wasn't very specific earlier. I should have said the... দেখুন লোহায় যে মরচে পড়ছে
সেটাও কিন্তু একটা রিঅ্যাকশন। এই যে উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে যে লোহার মরচে পড়াটাও একটা রিঅ্যাকশন হচ্ছে। এই যে লোহার উপর মরচে, এটা বাইর অক্সাইডের সাথে বিক্রিয়া করে কি হচ্ছে, মরচে পড়ছে, এটা একটা রিঅ্যাকশন হিসেবে বলা হচ্ছে। ঠিক আছে, তো এইটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। Much more graceful than that. See, Amar is just starting to understand what happens with atoms in chemical reactions. But, as you can see, Where'd those oxygen atoms come from? well, he is right that rust is made up of more than just iron. But এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এই যে রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্টের বিষয়টা। তো দেখো একটা কেমিক্যাল রিঅ্যাকশনে তাহলে এই A প্লাস B টা কি, এটা হচ্ছে বিক্রিয়ক, আর এই C প্লাস D টা কি, বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ। তাহলে ইংরেজিতে এটাকে কি বলা হচ্ছে, রিঅ্যাকট্যান্ট। ইংরেজিতে বলা হচ্ছে রিঅ্যাকট্যান্ট। আর এটাকে বলা হচ্ছে প্রোডাক্ট বা সাবস্ট্রেট। প্রোডাক্টও বলা হয় বা সাবস্ট্রেটও বলা হয়। ঠিক আছে, তাহলে ধরো এই ধরনের আমরা একটা বিক্রিয়া এখানে আমরা করছি যে CaO, এটা যখন জলের সঙ্গে বিক্রিয়া করছে তখন কি হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। অর্থাৎ পাথরের চুন, এই চুনের সাথে জলের বিক্রিয়ায় এটা তৈরি হয়। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড দেখতে পাচ্ছ, ক্যালসিয়াম অক্সাইড সংকেত বুঝতে পারছো সবাই। আর এখানে কি হচ্ছে, যে প্রোডাক্টটা উৎপন্ন হয়েছে তার নামটা কি, উৎপন্ন হয়েছে তার নাম কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। যাকে জিজ্ঞেস করছি সে বলবে। সারিয়ার এখানে রিঅ্যাকট্যান্ট কি কি আছে, রিঅ্যাকট্যান্ট স্যার CO2 শুধু CaO আর কিছু নেই, স্যার H2O দুটো, CaO আর H2O। CaO টাকে আমরা কি বলি, কি নাম, স্যার ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড বা পোড়াচুন, বা পোড়াচুনও বলা হয়। আবার এইখানটা যখন হয় তখন তাপ উৎপন্ন হয়। আবার এরকম বিক্রিয়া হয় যে COCH3 যখন আমরা হিট দিই, এটা মানে হিট, তাপ, তখন কি উৎপন্ন হয়, বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে দেখো এই যে পাথরের চুন আর জল অংশগ্রহণ করেছে এদের বলে বিক্রিয়ক, আর পলি চুন যেটা উৎপন্ন হয়েছে COH2, এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এখন একটা প্রশ্ন হচ্ছে, এইগুলোতে আমরা সব অ্যারো অ্যারো ভাবে লিখেছি, কিন্তু অ্যারো অ্যারো ভাবে না লিখে আর কিভাবে এগুলোকে লেখা যেত, সেটাকে বলা হচ্ছে ব্যালেন্স করা। সেটাকে বলা হচ্ছে ব্যালেন্স করা। যেমন ধরো একটা রিঅ্যাকশন আমি লিখছি H2 + O2, এখানে কি তৈরি হচ্ছে, H2। এখন এটাকে ব্যালেন্স করব কি করে, তাহলে এটাকে বাঁ দিক ধরছি, এটাকে ডান দিক ধরছি। তাহলে বাঁ দিক আর ডান দিক যদি ধরি, এখানে নাম্বার অফ হাইড্রোজেন কটা আছে, দুটো। নাম্বার অফ অক্সিজেন কটা আছে, দুটো। আচ্ছা এই দিকে নাম্বার অফ হাইড্রোজেন কটা আছে, দুটো। কিন্তু অক্সিজেন কটা আছে, একটা। একটা। তাহলে দুদিকে আলাদা আলাদা সংখ্যা হয়ে গেল। আমরা তো এটা সবাই জানি যে এই O2 মানে কি, O2 মানে কিন্তু দুখানা অক্সিজেন পরমাণু। এই O2টা মানে কি, এই O2 মানে হচ্ছে দুখানা অক্সিজেন পরমাণু। H2 মানে দুটো হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেনের পরমাণু, দুটো হাইড্রোজেনের পরমাণু মিলে একটা হাইড্রোজেনের অণু তৈরি হয়। এগুলো কি অণু, এগুলো কি অণু, এগুলো কি অণু। সবাই এই কনসেপ্টটা সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। তাহলে রিঅ্যাকশনটা করছিলাম, ভালো করে দেখি। তাহলে দেখো এটা তাহলে হচ্ছে না, তাহলে আমাকে এমন একটা কিছু করতে হবে যে দুদিকে মিলে, তাহলে এখানে 2 বসিয়ে দেখি কি হয়। তাহলে এখানে যখন 2 বসালাম, তাহলে হাইড্রোজেন কতগুলো হয়ে গেল, 4টে। 4টে। আর এদিকে কি হচ্ছে, এদিকে 2 বসিয়ে দেখি কি হয়। তাহলে এদিকে যখন 2 দিয়েছি, তাহলে আমাকে এদিকেও 2 দিতে হবে।
হ্যাঁ হ্যাঁ স্যার। চারটে হাইড্রোজেন হয়ে গেল, 4টে হাইড্রোজেন আর 2টো অক্সিজেন। আর 2টো অক্সিজেনও হয়ে গেল। করেছি 2 দিয়ে গুণ করলে কি হলো 2 হয়ে গেল। তার মানে ব্যাপারটা ছিল কিরকম, ছিল আগে কি ছিল, একটা হাইড্রোজেন ছিল, তাহলে একটা হাইড্রোজেনকে আমি 2 দিয়ে গুণ করলাম। আর এখানে কি ছিল, দুটো হাইড্রোজেন ছিল, একে 2 দিয়ে গুণ করলাম। যেহেতু কম্পাউন্ডটা একই সাথে আছে তাহলে হাইড্রোজেন পেয়ে যখন গুণ হচ্ছে তখন অক্সিজেন গুণ হচ্ছে, তাহলে আগে ছিল অক্সিজেন একটা, দুটো হয়ে গেল। এবার দেখো দুদিকটা মিলছে কিনা, অর্থাৎ এখানে স্যার বাম দিকে একবার দেখুন, 2 × 2 হবে। আগে হাইড্রোজেন ছিল দুটো, তার সঙ্গে 2 গুণ করেছি, তাহলে দেখো 4টে হাইড্রোজেন। তাহলে বাঁ দিকেও 4টে হাইড্রোজেন, ডান দিকেও 4টে হাইড্রোজেন, বাঁ দিকেও দুটো অক্সিজেন, ডান দিকেও দুটো অক্সিজেন। তখন এরকম রিঅ্যাকশনকে বলা হয় ব্যালেন্স ইকুয়েশন বা সমিত সমীকরণ। আমরা কি বুঝি, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে, H2 বলতে আমরা কি বুঝি? H2 বলতে আমরা বুঝি হাইড্রোজেনের দুটি পরমাণু, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এটা যেমন বুঝি, এর সঙ্গে আর কি বুঝি, যে এটি হচ্ছে হাইড্রোজেনের একটি হাইড্রোজেন অণু। হাইড্রোজেনের সংকেত, অণু। অণু তার মানে অণু। ভেরি গুড। তাহলে এটি হাইড্রোজেনের একটি অণু, এটি হাইড্রোজেনের অণু। তাহলে একটি হাইড্রোজেন অণুর মধ্যে কটা পরমাণু থাকে? দুটো পরমাণু। দুটি পরমাণু। তাহলে একই রকম ভাবে যদি আমি এখানে অক্সিজেন লিখতাম তাহলে অক্সিজেনের ক্ষেত্রে ব্যাপারটা একই। O2 বলতে আমরা বুঝি দুটি অক্সিজেনের পরমাণু আর অক্সিজেনের একটি অণু, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার যখন আমরা 2H2 টাকে দেখছি তখন 2H2 দেখা মানে কিন্তু ব্যাপারটা একসাথে হচ্ছে। তাহলে 2H2 যখন হচ্ছে তখন 2H2 যখন আমাদের হচ্ছে তখন ব্যাপারটা কি, তখন আমরা কিন্তু হাইড্রোজেনের বুঝি না, তখন আমরা বুঝি এটা হচ্ছে জলের একটা অণু, কারণ জলের একটা অণু। কিন্তু এই জলের অণুর মধ্যে হাইড্রোজেনের দুটি পরমাণু আছে আর একটা অক্সিজেনের পরমাণু আছে, একটা অক্সিজেন পরমাণু আছে আর দুটি হাইড্রোজেন পরমাণু আছে। তার মানে আমরা যদি আমি এখানে H2 টা এখন লিখিনি, মনে করো আমি এই অবস্থাতে লিখেছি যে শুধু H2, তাহলে শুধু H2 মানে আমরা বলতে কি বুঝি, এটাকে বাদ দাও, H2 টা পরে আসছি। তাহলে H2 বলতে আমরা বুঝি যে এটা জলের একটা অণু, এর মধ্যে একটা অক্সিজেন পরমাণু আছে আর হাইড্রোজেনের দুটি পরমাণু আছে। দুটি পরমাণু আছে, ঠিক কি না? জলের দুটি পরমাণু। এবার হ্যাঁ স্যার। এবার যখন আমি 2H2 লিখছি, তাহলে 2H2 মানে সবার আগে কি বলতে হবে, যে হাইড্রোজেনে যে জলের দুখানা অণু, এটা মানে কি জলের কখানা অণু, দুখানা অণু, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবারে আমরা যে কাজটা করছিলাম সেইটা এবারে দেখো ব্যালেন্স করব কি করে। H2O2 তাহলে হচ্ছে H2, তাহলে বাঁ দিকে সংখ্যা আমরা কাউন্ট করব আর ডান দিকের সংখ্যা আমরা কাউন্ট করব, কিসের সংখ্যা, পরমাণুর সংখ্যা কাউন্ট করব। তাহলে যেই আমরা 2 দিয়ে গুণ করলাম তাহলে হাইড্রোজেনের সংখ্যা বেড়ে হয়ে গেল 4, অক্সিজেনের সংখ্যা বেড়ে হয়ে গেল 2। তাহলে এবার হাইড্রোজেন কতগুলো আছে, এদিকে আছে দুটো, এখানেও আমরা 2 দিয়ে গুণ করলাম, এখানে আমরা কি করলাম 2 দিয়ে গুণ করলাম। তখন আমরা এবার দেখছি তাহলে 2 দিয়ে গুণ করা মানে এখানে। এবার দেখি তো যে উভয় দিকে পরমাণুর সংখ্যা সমান হচ্ছে কিনা। দেখো হাইড্রোজেন 4টে, এখানেও হাইড্রোজেন 4টে, এখানেও অক্সিজেন দুটো, এখানেও অক্সিজেন দুটো, তাই তো, তাহলে ব্যালেন্স হয়ে গেছে। তখন আমরা বলি এটাকে ব্যালেন্স ইকুয়েশন বা সমিত সমীকরণ, ব্যালেন্স ইকুয়েশন বা সমিত সমীকরণ। আমি আবার বলছি, সমীকরণের মধ্যে লেখা বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থ যাই থাক না কেন, এর আগে উপযুক্ত সংখ্যা বসিয়ে দুদিকে প্রত্যেক মৌলের পরমাণুর সংখ্যা সমান করার পদ্ধতিকেই বলা হয় সমীকরণের সমতা বিধান। যখন আমরা দেখছি যে এটা
সমান থাকছে না। অ্যাকচুয়ালি এটা আমি যেটা করেছি যদি একটু ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু লসাগু করেছি, ঠিক আছে? এটা লসাগু করে এইভাবে আমরা কাজটা করলে আমি ডিটেইলস বলবো নেক্সট দিনকে, তখন আমরা বিষয়টাকে বুঝতে পারবো। কিন্তু সব ক্ষেত্রে এরকম যে প্রয়োজন হবে তা কিন্তু নয়। আমাকে এটা ব্যালেন্স করা একেই বলে যে আমরা যখন ঢেউ কুচকুচ খেলা খেলি, বাঁ দিকে কতটা ডান দিকে কতটা উভয় দিকে আমাদের জাস্টিফাই করতে হয়, সমান করতে হয়। চলো এই ভিডিওটার মাধ্যমে আমরা এটা কিছুটা বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ। Yeah! reaction, the number of atoms should be same before reaction and after reaction. Yeah. দেখো এই রিঅ্যাকশনটাতে হাইড্রোজেন কটা আছে দুটো, নাইট্রোজেন কটা আছে দুটো, কিন্তু এইখানে নাইট্রোজেন কটা আছে
একটা। হাইড্রোজেন কটা আছে? তিনটে। এই নিচে যেগুলো বলে এগুলোকে বলে সাবস্ক্রিপ্ট, আমি আলোচনা করেছিলাম। আর উপরে থাকলে বলে সুপারস্ক্রিপ্ট। তাহলে এখানে 2 হচ্ছে সাবস্ক্রিপ্ট আর এদিকে 3 হচ্ছে সাবস্ক্রিপ্ট। Yeah. এটা সবাই আশা বুঝতে পেরেছি। স্যার একটা কথা, into plus cs2 equal to 20। পেজ নাম্বার 96 টা ভালো করে দেখবে, 95 96 আর 95 এর ছকটা পূরণ করবে। পেজ নাম্বার খালি 95 96 টা ভালো করে করবে, এইটুকু করবে। ঠিক আছে?